আমাদের আলোচনার টপিক হচ্ছে পরশু টেস্ট পেপারের স্কুলটা লালগড় রামকৃষ্ণ বিদ্যালয় সেট হচ্ছে আমাদের 1-4 মানে 14 নম্বর সেট নম্বর, পাতা নম্বর হচ্ছে 419 420, 1 2 3 4 দাগের অঙ্কগুলো আমরা করবো আজকে। হ্যাঁ, তো চলো একের এক দাগের অঙ্কগুলো কি বলেছে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ, আবার সেম একই রকম প্রশ্ন আসছে কি দ্বিগুণ, তাহলে দ্বিগুণ কথা বললে ভেবে নিবা কি সুদ আর আসল কি হবে, সমান হবে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত, ওরা খুব সহজে বার করতে পারবে অঙ্কটা। আচ্ছা, একের দাগের অঙ্কটা দেখো, একের এক, তাহলে ধরে নিচ্ছি কি ধরি আসল সমান কত, পি ধরে নিলাম, পি টাকা, সুদ আসল সমান দ্বিগুণ যেহেতু হবে তাহলে 2p টাকা, তাহলে এখানে সুদ সমান কি হবে 2p মাইনাস পি ইকুয়াল টু কি হবে p টাকা। দেখো সুদ আর আসলটা কিন্তু এক হয়ে গেল, তাহলে i ইকুয়াল টু আমরা কি করতে পারবো p আর t বাই 100। তাহলে i এর মান আমরা p পেয়ে গেছি, p আছে, r এর মানটা আমাদের বার করতে হবে, সময় 10 দেওয়া আছে আর নিচে 100 হয়ে যাবে। তাহলে পি কেটে গেল, একটা শূন্য, তাহলে আর ইকুয়াল টু কি হবে 10% আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে 10টা কত নম্বর, অপশন নম্বর বি আছে আমাদের 10%। তাহলে এক দাগেরটা হয়ে গেল। তারপর দুই দাগেরটা কি বলেছে দেখো, দুই দাগেরটা বলেছে x² মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল কত হবে। এটা প্রচুর সহজ অঙ্ক দিয়ে দিয়েছে, তাই না। তাহলে x² মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে যদি দুটো বীজ আলফা আর বিটা ধরি তাহলে আলফা ইন্টু বিটা সমান কি হবে সি বাই এ। তাহলে সি কি আছে 3 আর এ মান মানে 1, তাহলে কি আসছে 3 আসছে আনসার। তাহলে 3 নম্বর আনসার কত আছে, সি দাগের অপশনে আছে, সি দাগের অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, 3 আনসার হচ্ছে। হ্যাঁ, তারপর চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে সিওডি সমান কত। আচ্ছা, আবার এই কোশ্চেনটা আসছে, এখানে আলাদাভাবে এসছে কি এ বি আর সিডি দুটো ব্যাসার্ধ যখন দৈর্ঘ্য সমান হবে তখন আমি কি বলেছি সমবাহু ত্রিভুজ তৈরি হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কি হবে 60 ডিগ্রি করে, তাহলে সিওডি এর মান কি হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সিওডি এর মান কি হবে 60 ডিগ্রি হয়ে যাবে, সিওডি এর মান কত হবে 60 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশনে আছে, বি নম্বর অপশনে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো কিছু ব্যাপার নেই দেখার, যদি 1 মার্কে থাকে তাহলে চোখ বন্ধ করে 60 ডিগ্রি দিয়ে দিবা। আচ্ছা, তাহলে 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1/4, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত চেয়েছে। আচ্ছা, আমরা লিখে নিব, তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে আর আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে আয়তনের এখানে লিখে নিই আমরা আগে কি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত কত দেওয়া আছে 1:4 দেওয়া আছে। একটা কি দেওয়া আছে ভূমিতলের, দুটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে 4:5 দেওয়া আছে। এটা জেনে রাখা ভালো, এটি ঠিক আছে, আমরা জেনে রাখলাম। তারপর চল অঙ্কটা করি এবার। তাহলে আমরা আয়তন অনুপাত যেহেতু জানি আমরা, তাহলে আয়তন থেকে করে নিচ্ছি। তাহলে প্রথম শঙ্কুটার আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এস, তাহলে আর স্কোয়ার মানে কি r1 স্কোয়ার আর h মানে h1 ধরে নিচ্ছি, বাই 1/3 পাই r2 তার হোল স্কোয়ার আর h2 ধরে নিলাম, ইকুয়াল টু কি আছে 1/4 মানে 1/4 দিয়ে দিলাম। 1/3 পাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে
r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 ইকুয়াল টু 1/4। ঠিক আছে, r1 আর r2 এর অনুপাত আমার দেওয়া আছে, কত দেওয়া আছে 4 কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে এখানে 4/5 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 ইকুয়াল টু 1/4। তাহলে এটা 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার 25 গুণিত h1/h2 ইকুয়াল টু 1/4। তাহলে h1/h2 এর মান যদি বার করি 1/4, এটা গুণ আকার এসে পরে এসে ভাগ হয়ে যাবে, তাহলে উল্টে দিচ্ছি, 25 কি হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে h1/h2 সমান কত হয়ে যাবে 25, আর নিচে 4 কত হয়ে যাবে 64 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এদের অনুপাত যদি চাই, কি চেয়েছে আমাদের কাছে, এদের অনুপাত চেয়েছে, তাহলে h1 অনুপাত h2 সমান কি হবে 25 অনুপাত কি হবে 64 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার দেখ কত নম্বরে আছে, এটা ডি লগের অপশনে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। আচ্ছা, 5 দাগেরটা কি বলেছে চলো। পাঁচ দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে সাইন 3 থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে এক্স এর মান কত। আচ্ছা চলো অঙ্কটা করি। তাহলে এখানে দেওয়া আছে কত, সাইন 3 থিটা ইকুয়াল মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সাইন 3 থিটা এপারে এসে কি হবে কস থিটা হয়ে যাবে। তাহলে সাইন 3 থিটা আর এপারে সাইন আমরা লিখতে পারবো 90 মাইনাস থিটা, তাহলে উভয় পক্ষে 3 থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা, তাহলে 3 থিটার এপারে এসে 3 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90, তাহলে 4 থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 90, থিটা ইকুয়াল টু 90/4 যদি হয়, তাহলে এখানে কি দশমিকে চলে আসছে। অ্যান্সার কত চেয়েছে আমাদের, অ্যান্সার দেওয়া আছে 2√2 দেওয়া আছে। আচ্ছা তাহলে এরকম করলে তো আসবে না এটা, তাহলে এখানে শুধু থিটা চাইবে তাহলে হবে, 3 থিটা থাকলে কিন্তু মান আসছে না। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে আছে অঙ্কটা কোশ্চিনে, এটা 3 থিটা বলে আসবে না। কিন্তু দেখো আমি যদি থিটা দিয়ে অঙ্কটা করি তাহলে আবার চলে আসছে, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সাইন থিটা আর এই পাশটায় কস থিটা হয়ে গেল, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস কি আসবে থিটা, তাহলে উভয় পক্ষে সাইন তুলে দিলাম, থিটা ইকুয়াল টু 90 মাইনাস কি আসবে থিটা, থিটা এই পাশটা এসে থিটা প্লাস হয়ে গেল 90, 2 থিটা ইকুয়াল টু 90 যদি হয়, তাহলে থিটার মান কি হবে 90/2 কত হবে 45। তাহলে এখানে থিটার মান যদি পেয়ে যাই 45, তাহলে আমাদের কি চেয়েছে সেক থিটা আর কোসেক থিটা, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে সেক 45 প্লাস কোসেক 45, তাহলে দুটোর মান কত হচ্ছে √2 প্লাস √2, তাহলে দুটো √2 মানে কি 2√2 হয়ে যাচ্ছে। এটাই আমাদের বই অ্যান্সার দেওয়া আছে, তার মানে এটা ভুল হচ্ছে। ঠিক আছে, এখানে 3 থিটাটা হবে না, এটা 3 থিটা হবে না, শুধু থিটা হবে, সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত নম্বর 5 দাগেরটা, এরকম হবে। তারপর চলো 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা এখানটায় করে নিচ্ছি আমরা। 6 দাগেরটা বলেছে 1 2 1 3 2 8 10 8 3 2 88 এই সংখ্যা গুরুমান কত হবে। আচ্ছা সংখ্যা গুরুমান কত হবে, তাহলে যেটা সংখ্যা বেশি থাকবে, এখানে 1 কতবার আছে একটা, 2 কতবার 1 2 বার আছে, 3 কতবার আছে 3 1 2, তারপরে 8 কতবার 1 2 3 4 বার 8 আছে, তাহলে অবশ্যই কি হবে 4 হয়ে যাবে। হ্যাঁ, সংখ্যা গুরুমান কি হবে 8 হয়ে যাবে। কত নম্বর অপশন আছে, ডি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও ডি নম্বর অপশন হচ্ছে। তাহলে 1 দাগেরটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 2 দাগের গুলো কি বলেছে। 2 দাগের চলো
দুই দাগের বলেছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত? আচ্ছা, এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা একটা কাজ করবে, কি করবে, এক মাসের মূলধন বার করে নিবে দুজনের। ঠিক আছে, আমরা জানি মূলধনের অনুপাতটা কি, লভ্যাংশের অনুপাতের সমান। তো আমরা এক মাসের হিসাবে মূলধনটা বার করে নিব। তাহলে চলো কি লিখবো আমরা, কি আনিসুরের এক মাস হিসাবে মূলধন কত আসবে? এক মাস হিসাবে মূলধন যেহেতু 500 টাকা 9 মাসে, তাহলে 5 9 4500 টাকা এটা আসছে। আরেকটা কি আসছে, ডেভিড আছে, ডেভিডের এক মাস হিসাবে মূলধন কত আসবে? ও 600 টাকা 5 মাসে, তাহলে 600 টাকা 5 মাস, 5 6 কত হয়ে যাবে? 30, 5 6 30, তাহলে 3000 টাকা আসছে। তাহলে এখন কি করব, কি আনিসুর ও ডেভিডের যদি আমি বার করতে যাই, তাহলে আনিসুর ও ডেভিডের মূল লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাত কি হবে? 4500 অনুপাত 3000, 2 0 2 0 15 2 30, 3 15 45, তাহলে 3:2। তাহলে এদের অনুপাত কত হচ্ছে? 3:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্ক। এটা 2 এর 1 দাগেরটা হয়ে গেল। তারপর 2 এর 2 দাগেরটা কি বলেছে দেখো, 2 এর 2 দাগেরটা বলেছে ax² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কত হবে? আচ্ছা, অঙ্কটাকে টুকে নি। তাহলে কি বলেছে, 2 দাগেরটা বলে দিয়েছে ax² প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যখন বাস্তব আর সমান হবে তখন আমরা কি জানি, নিরূপক সমান কি হবে? 0 হবে। নিরূপক মানে কি, b² মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে b² মানে কি আসবে? এটা আসছে, তাহলে 2b তার হোল স্কোয়ার মাইনাস 4a মানে a আছে আর c মানে c আছে ইকুয়াল টু 0। তাহলে 4b² ইকুয়াল টু কি আসছে, এটাকে আমি ওপাশটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে 4ac হবে। উভয় পক্ষে 4 কেটে গেলে কি থাকছে, b² ইকুয়াল টু ac হয়ে যাচ্ছে। তাহলে b² টু ac হচ্ছে, তোমাদের বইয়ে কিন্তু b² ইকুয়াল টু 4ac দেওয়া আছে, ওটা ভুল অ্যান্সার দেওয়া আছে, b² ইকুয়াল টু ac হবে। ঠিক আছে, তাহলে 2 এর 2 দাগেরটা হয়ে গেল। তারপর 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। তাহলে দুটি কোণের সমষ্টি কি হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। সিম্পল, 180 ডিগ্রি হলে তাদের পরস্পরকে সম্পূরক কোণ বলা হবে। তারপর sin 3 থিটার মান কত হবে? এখানে আসলে প্রশ্ন হতো কি sin 3 থিটার সর্বোচ্চ মান কত হবে? তাহলে sin এর সর্বোচ্চ মান কত হবে? 1। sin এর মান কি হবে? 1। এটা হচ্ছে অ্যান্সার, 1 হবে। ঠিক আছে, 5 দাগেরটা চলো। 5 দাগেরটা বলেছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। সব সময় আয়তন সমান হবে, মনে রাখবে। কোনো কিছুকে গলিয়ে কোনো কিছু তৈরি করলে তাদের আয়তন সবসময় কি হয়? সমান হয়। তাহলে আয়তন এখানে হবে, আয়তন। 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা বলে দিয়েছে কিছু ছাত্রের বয়স হলো 10 11 9 7 13 8 14, এদের বয়সের মধ্যমা কত হবে? তাহলে এদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে আগে সাজালে কত হবে? 7 8 9 10 11 13 14। তাহলে প্রথম লাস্ট, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, তাহলে কত হচ্ছে? 10। তাহলে এদের কত হবে? 10 হবে। 10 হচ্ছে অ্যান্সার। তাহলে 2 দাগেরটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর চলো 3 দাগের গুলো কি বলেছে। 3 দাগের গুলো কি বলেছে চলো এখানে করে নি। তাহলে 3 এর 1 নম্বরটা কি বলেছে দেখো, 3 এর 1 দাগেরটা বলেছে
বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল হলো এত। এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। তাহলে আমরা এটা আসল যেহেতু দেওয়া আছে, আমরা তাহলে দেখো সুদটা বার করলে হয়ে যাবে, যেহেতু 2p আসল আছে, আসলটা প্লাস সুদ, সুদটা এটা আসছে কিনা আমরা দেখে নিই। তাহলে I ইকুয়াল টু কি হয়ে যাবে, I ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100। তাহলে পি এর মান কত দেওয়া আছে, 2p দেওয়া আছে, তাই তো 2p দেওয়া আছে, ইন্টু আর এর মান দেওয়া আছে R/2 দেওয়া আছে, আর সময়টা টি দেওয়া আছে, বাই কত হয়ে যাবে 100। তাহলে এখানে দেখো 2 আর 2 কেটে গেল, কি থাকছে পি আর টি বাই 100, এটা সুদ পেলাম। আর এখানে দেওয়া আছে সুদ আসল, তাহলে সুদ আসল মানে কি, সুদটা হচ্ছে আসলটা হচ্ছে 2p প্লাস এটা সুদ পি আর টি বাই 100, তাহলে এটাই তো আমাদের দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে 3-এর 1 দাগেরটা হয়ে গেল। 3-এর 2 দাগেরটা কি বলেছে, চলো 3-এর 2 দাগেরটা বলে দিয়েছে 2a সমান 3b সমান 4c হলে a অনুপাত b অনুপাত c সমান কি দেওয়া আছে 2 অনুপাত 3 অনুপাত 4 হবে। আচ্ছা, অঙ্কটা কিভাবে করবে, এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে খুব সহজে সমাধান করতে পারবে। কিভাবে, 2a অনুপাত 3b অনুপাত 4c, তাহলে এদের কি করব, ডিভাইড করব ক দিয়ে, এই যে এই সংখ্যাগুলোর লসাগু দিয়ে, তাহলে এই সংখ্যাগুলোর লসাগু কত হবে 12 হয়ে যাবে। তাহলে 2a/12 অনুপাত 3b/12 অনুপাত 4c বাই কি হবে 12, কাটাকাটি করো, 6 আসছে, 4 আসছে, এটা 3 আসছে, তাহলে কি আসছে a/6 অনুপাত b/4 অনুপাত c/3, তাহলে আসা উচিত আসছে কত 6 অনুপাত 4 অনুপাত 3 আসছে, কিন্তু বইয়ে কত দেওয়া আছে 2 3 4 দেওয়া আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, 2 দাগেরটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ওই অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5 12 আর 13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত কি বলতো, সমকোণী ত্রিভুজের শর্ত হবে অতিভুজটা কি হবে, লম্ব ভূমি স্কোয়ারের সমান হবে, তাই তো। তাহলে এখানে দেওয়া আছে 5 12 আর 13, তাহলে সবচেয়ে বড় অতিভুজ হবে। তাহলে অতিভুজ মানে কি, এখানে অতিভুজ স্কোয়ার, আমি 13টাকে অতিভুজ নিচ্ছি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান ও দুটাকে লম্ব আর ভূমি, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার, যদি দুটোর মান সমান হয় তাহলে ভেবে নেবো এটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এপারে কি আসছে 169, আর এখানে পাওয়া যাবে 25 যোগ 144 বাদে 169, আর এখানে কি হয়েছে 169, তাহলে দেখো দুটো মিলে আছে, তার জন্য আমরা এটা কি বলে দেবো, সত্য বলে দেবো। 3 দাগেরটা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরালে উৎপন্ন কোণ ধনাত্মক হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কিন্তু ধনাত্মক হয়, আর ঘড়ি কাঁটার দিকে গেলে ঋণাত্মক হয়, তাহলে এটা কি হবে, সত্য মান হয়ে যাবে। তাহলে 4 দাগেরটা কি হচ্ছে, সত্য হয়ে যাচ্ছে, 4 দাগেরটা সত্য হয়ে যাচ্ছে। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা দেখো এখানে করে, এখানে দেওয়া আছে দেখো, n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা কত হবে, আমরা জানি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। আমরা জানি না যুগ্ম যদি সংখ্যা হয় তাহলে কি হবে n/2 তম পদ প্লাস n/2 তম প্লাস 1 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে এখানে প্লাসের জায়গাতে কি আছে মাইনাস হবে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। 5 দাগেরটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলছে একটু লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন কত হবে। আচ্ছা, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার h। শঙ্কুর আয়তনের ফর্মুলা, আয়তন
সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ধরো আগে আছে, এখন কি করছে, এখন বলেছে কি ব্যাসার্ধ অর্ধেক করছে আর উচ্চতা দ্বিগুণ করছে। তাহলে এখন শঙ্কুর উচ্চতা এভাবে লিখে দিচ্ছি, এখন শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি কি চেঞ্জ করছে, 1/3 থাকছে, পাই থাকছে, আর স্কোয়ার, আরটা অর্ধেক করে দিচ্ছে, r/2 তার হোল স্কোয়ার, আর উচ্চতাটা কি করেছে দ্বিগুণ 2h করে দিয়েছে। তাহলে দেখো 1/3 থেকে গেল পাই আর স্কোয়ার আর নিচে 4 আর ইন্টু 2h, তাহলে 2 একে 2, 2 2 4, তাহলে কি থাকছে দেখো 1/2 এখানে থাকছে, তাহলে 1/2 আগে নিয়ে আসলাম, 1/3 পাই, হ্যাঁ, আর স্কোয়ার এইচ, এটা থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে সামনে হাফ আছে, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে, আর এখানে বই কি দেওয়া আছে, আয়তন একই থাকছে, তার মানে কি বলবো, এখানে এটা মিথ্যা বলেছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। তাহলে 3 দাগের গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু। এবার চলো 4 দাগের গুলো কি বলেছে। চারের 1 দাগেরটা কি বলেছে দেখো, চারের 1 দাগেরটা বলছে কোন আসল ও তার 5 বছরের স্ববৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে এখানে আসলটা 5x ধরে নিব, আর এটা স্ববৃদ্ধি মূল মানে সুদ, আর আসলটা 6x ধরে নিব। তাহলে এখান থেকে সুদটা বার করলে হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি এখানে কি লেখা আছে, আগে লিখে নি কয়টা, কি বার্ষিক আসল, আসল ও স্ববৃদ্ধি মূলের অনুপাত, অনুপাত কত দেওয়া আছে 5:6 যদি হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি কি, ধরি আসল সমান 5x ধরে নিলাম, আর স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল ধরে নিলাম 6x। অতএব সুদ সমান, তাহলে কি এটার মধ্যে সুদ আসল আছে, 6x সমান 5x সমান x। তাহলে সুদ কত পেলাম, x পেলাম। তাহলে i ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100। i এর মান কত x, p এর মান কত 5x, r এর মান বলে দিয়েছে কি, r এর মান চেয়েছে জানতে, আর t এর মান 5 বছর বাই 100 বলে দিয়েছে। x x কেটে গেল, তাহলে 5 দিয়ে কত হয়ে যাবে, এখানে 5 দিয়ে আসছে 20, আর 5 দিয়ে 4, তাহলে বা দিয়ে আর এর মান কত হয়ে যাচ্ছে 4% হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4-এর 1 দাগের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 4-এর 1 দাগেরটার অ্যান্সার। তারপর চলো 2 দাগেরটা কি বলেছে এখানটাই করে নি। 2 দাগেরটা বলেছে এ ও বি কোনো ব্যবসায়ে 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা ও লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। আচ্ছা ধরে নিব কি বি এর মূলধন x টাকা ধরে নিচ্ছি, ধরি বি এর মূলধন x টাকা, ঠিক আছে। তাহলে এ এর মূলধন দেওয়া আছে কত, এ এর মূলধন সমান দেওয়া আছে কত 900 টাকা, এ এর লভ্যাংশ দেওয়া আছে কত হবে 630 টাকা, আর বি এর লভ্যাংশ কত হবে, বি এর লভ্যাংশ টোটাল লাভ দেওয়া আছে 1050 টাকা। তাহলে 1050 টাকা থেকে 630 বাদ দিয়ে দাও, তো কত হবে 420 টাকা বি এর কি লভ্যাংশ। তো আমরা কি জানি, আমরা জানি লভ্যাংশের অনুপাত আর মূলধন অনুপাত কি হবে সমান। তাহলে এভাবে লিখে দেব এ এর মূলধন বাই কি হয়ে যাবে বি এর মূলধন সমান এ এর লভ্যাংশ, আর নিচে কি হয়ে যাবে বি এর লভ্যাংশ।
ঠিক আছে, তাহলে মান বসিয়ে দাও। এর মূলধন কত দেওয়া আছে? এর মূলধন দেওয়া আছে 900 টাকা, আর বি এর মূলধন আমরা জানি না, এক্স ধরেছি, এক্স লিখে দিলাম। এর লভ্যাংশ কত? 630 টাকা, আর বি এর লভ্যাংশ কত? 420 টাকা। তাহলে 0 0 21 দিয়ে 3 21 63, আর 21 দুনা 22। তাহলে কোনাকুনি দিয়ে গুণ করি, 3x ইকুয়াল টু কি হবে? 9 গুণিত 2। তাহলে এখানে x গুণিত কি হবে? 900 গুণিত 2/3। তাহলে 3 দিয়ে কত হবে? 600 টাকা হয়ে যাচ্ছে বি এর মূলধন। অতএব বি এর মূলধন কত হয়ে যাবে? 600 টাকা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2 দাগের অ্যান্সার। তারপর চলো 3 দাগেরটা। চলো 3 দাগেরটা কি বলেছে? এক্স ভ্যারিসাস ওয়াই, ওয়াই ভ্যারিসাস জেড এবং জেড ভ্যারিসাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? তাহলে আমাকে কে এর মানগুলো বার করতে হবে, বাস অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স ভ্যারিসাস দেওয়া আছে ওয়াই, একটা দেওয়া আছে ওয়াই ভ্যারিসাস জেড, আর একটা দেওয়া আছে জেড ভ্যারিসাস এক্স দেওয়া আছে। তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই, তাহলে কে ওয়ান সমান কি আসবে? এক্স বাই ওয়াই সমান কি আসছে? কে ওয়ান আসছে। সেম এপাশটাও করবো, ওয়াই সমান কে টু জেড, তাহলে ওয়াই বাই জেড সমান কি আসবে? কে টু আসবে। এপাশটা আসবে জেড সমান কে থ্রি এক্স, তাহলে জেড বাই এক্স ইকুয়াল টু কি আসবে? কে থ্রি। এখানে লিখে দেবো কে ওয়ান, কে টু ও কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, তাহলে এদের মান বসাই। কে ওয়ান এর মান এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই জেড গুণিত জেড বাই এক্স, তাহলে জেড জেড এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে কত আসছে? 1 আসছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 3 দাগেরটা। হ্যাঁ, তাহলে ধ্রুবক তিনটি গুণফল কত হবে? 1 হবে। তারপর 4 দাগেরটা চলো। 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা বলেছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত? এটা তোমাদের বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছে, সেম টু সেম বইয়ের অঙ্ক। হ্যাঁ, তাহলে কি দেয়া আছে? 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে ধরি দুটো বীজ কি? ধরি বীজ দুটি হলো আলফা ও কি ধরলাম? বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি আসবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর মান কি আছে? -2, আর এ এর মান 5, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস 2/5 পেলাম। ঠিক আছে, একটা আলফা ইন্টু বিটার মান, তাহলে কি আসবে? সি বাই এ। সি এর মান কি 3 দেওয়া আছে, আর এ এর মান 5 দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের মান কি চেয়েছে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান চেয়েছে। তাহলে এদের যদি হরগুলো লসাগু করি আলফা বিটা, তাহলে উপরে এখানে আলফা আছে কি নেই? বিটা নেই, তাহলে বিটা প্লাস এখানে বিটা আছে, আলফা নেই। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কত আছে? 2/5, আর নিচে আলফা ইন্টু বিটার মান 3/5। তাহলে এটাকে যদি আমরা লিখি 2/5, এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, 5 বাই কি হবে? 3, 5 5 কেটে গেল, 2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2/3। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কি হয়ে যাবে? 2/3 অ্যান্সার। ঠিক আছে, 4 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 5 দাগে কি বলেছে? 5 দাগে বলে দিয়েছে, দেখো 5 দাগে বলেছে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও বি সমান
6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি, ও সি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে একটা আয়তকার চিত্র আঁকছি, এর অঙ্ক এই টাইপের অঙ্ক একটা আমরা এবিটিএ করেছি। একটা সূত্র আছে, ওই সূত্রটা দ্বারা গোটা অঙ্কটা হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এখানে একটা আসছে, এখানে বিন্দু, এখান থেকে একটা এদিকে আসছে, এখানে একটা এদিকে যাচ্ছে, একটা এখানে আসছে, এখানে বিন্দুটার নাম ও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা এ বি, এটা সি আর এটা ডি। তোমাদের এখানে বলে দেওয়া আছে কি ও বি সমান, মানে ও বি এটার মান দেওয়া আছে 6 সেমি, আর কি দেওয়া আছে ও ডি এটুকুর মান দেওয়া আছে 8 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে ও এ সমান 5 সেমি দেওয়া আছে, ও এ, তাহলে ও সি এর মান চেয়েছে, ও সি সমান। যদি এরকম টাইপের অঙ্ক থাকে কি আয়তক্ষেত্রের কর্ণগুলোর মান দেওয়া থাকে, যে কোনো একটা কর্ণের মান চাই, তাহলে কি করবে দেখো, এ কর্ণ দুটোর বর্গ সমষ্টিকে বর্গ করে সমষ্টি করবে, ইকুয়াল টু মানে সমান এটা বর্গের, মানে এই কর্ণটার দুটো যেটা দেওয়া আছে মান তাদের বর্গের সমষ্টি সমান হবে, এটা আমরা জানি, ঠিক আছে? মনে রাখবে কি আমরা জানি কি হবে, এটা কর্ণর সমষ্টি, এটা এটা অর্ধেক হচ্ছে, এটা অর্ধেক, এই দুটো কর্ণের বর্গের সমষ্টি, আর এই কর্ণেটার বর্গের সমষ্টি কি হবে, পরস্পর সমান হবে। তাহলে কি কি লিখবো আমরা, এটা ও সি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার সমান, এই যে এটুকু স্কোয়ার আর এটুকু স্কোয়ার সমষ্টি সমান কি হবে, এটুকু স্কোয়ার আর এটুকু স্কোয়ার সমষ্টি সমান হবে, তাহলে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে মান বসাই, ও সি এর মান তো আমাদের দরকার, তাহলে ও এর মান কি 5 এর স্কোয়ার সমান ও বি 6 এর স্কোয়ার প্লাস এটা 8 এর স্কোয়ার। তাহলে দেখো ও সি স্কোয়ার সমান কি আসবে, দেখো 5 এ 5 এ 25 ইকুয়াল 36 যোগ 64, বাদ দিয়ে ও সি স্কোয়ার সমান কি হয়ে যাবে, 100 বিয়োগ এ পাশটা এটা চলে আসবে, 25 চলে আসলো, তাহলে ও সি সমান কি রুট ওভার এখানে 75 আসছে। আচ্ছা 75 যে এটা আসলো, 75টা কিভাবে অ্যান্সার করব, 75-এ আমরা কি করে নিচ্ছি, বর্গমূল উৎপাদক করে নিচ্ছি, তাহলে 75কে 5 দিয়ে ভাঙতে পারবো, 5 15, তাহলে 5 দিয়ে আবার ভাঙতে পারবো কত 3, তাহলে এটাকে কি পেলাম, 75কে ভেঙে পেলাম 5 গুণিত 5 গুণিত 3, তাহলে দুটো 5 মিলে কি একটা 5 বাইরে চলে আসলো আর √3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 5√3 অ্যান্সার। ও সি এর মান কি হচ্ছে 5√3, এটা 5 দাগের অ্যান্সার। তারপর চলো 6 দাগে, 6 দাগেরটা কি বলেছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ কোণ এবিসি 90 ডিগ্রি, এ বি সমান 3 সেমি এবং বিসি সমান 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বিডি লম্ব যা এসি বাহুর মধ্যে ডি বিন্দুতে মিলিত হয়েছে, বিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই অঙ্কটাও এর আগে এসছে, দেখো এরকম হচ্ছে একটা চিত্র, এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? এখানে বিএসসি এর উপরে এখান থেকে ডি বিন্দু একটা গিয়েছে, ছেদ করেছে, আমাদের মান কি দেওয়া আছে দেখো, এ বি সমান দেওয়া আছে কত, এ বি সমান 3 দেওয়া আছে, আর 3 সেমি দেওয়া আছে, আর বি সি সমান দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে এ সি সমান দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে, ঠিক আছে? 5 সেমি, এখানে এসি এর মানটা দেওয়া নেই, সরি এসি এর মানটা দেওয়া নেই, আমরা এসি এর মানটা বার করে নিচ্ছি, তাহলে এটা যদি সমকোণ ত্রিভুজ হয় তাহলে এসিটা অতিভুজ, তাহলে এসি সমান কি হবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি 9 + 16 সমান কত হয়ে যাবে 25 সমান কি হবে 5, তাহলে এসি এর মানও পেয়ে গেলাম, কত পেলাম 5 পেলাম। তাহলে এই যে বি বিন্দু থেকে এসি এর উপরে ডিটা যদি লম্ব হয়, তাহলে এটা লম্ব যদি হয় তাহলে এটা দেখো দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হচ্ছে, এই সদৃশ হচ্ছে, কেন এটা কোনটা, এই যে এটা একটা বাহু সাধারণ বাহু হচ্ছে,
এটা এটা কি হচ্ছে এটা এটা সমান হচ্ছে, তাহলে এটা একই ত্রিভুজের এটা সাধারণ বাহু, এখানে লম্ব যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি কোণ করবে, তাহলে কি হচ্ছে দুটো সদৃশ হয়েছে, ছোট একই ধরনের বাহু হয়েছে। যদি সদৃশ হয় তাহলে এখানে লিখে দেব কি ত্রিভুজ এ বি সি, এ বি সি বড় ত্রিভুজটা সদৃশ কার সঙ্গে, ছোট এ বি ডি, এ বিডি এই যে এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ হচ্ছে। যদি সদৃশ হয় তাহলে এটার বাহু কি কি নিব, এ সি বড় বাহু, একটা ছোট বাহু, এই যে এই দুই সাইডের বাহুটা নিচ্ছে, এ সি বাই এ বি সমান এই ত্রিভুজটা দুটো বড় বাহু নিব, কি কি আছে বি সি, এই ত্রিভুজটা কি কি হবে এ বি ডি, তাহলে এখানে কি আসছে বি সি আর কি আসছে বিডি, বি সি আর বিডি, তাহলে এখানে ত্রিভুজটার নাম কি হচ্ছে বিসিডি হয়ে যাচ্ছে এখানে এ বি সি। আর এই যে এই ত্রিভুজটা যদি হয় তাহলে এই ত্রিভুজটার নাম কি হয়ে যাচ্ছে বিসিডি হবে এখানে, সরি বিসিডি বা সিবিডি, সিবিডি হচ্ছে। তাহলে এখানে কি আসবে বিসি বাই বিডি চলে আসছে। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা সর্বসম দেখাচ্ছি, এটা গোটা ত্রিভুজটা এটার সঙ্গে আর বা এটার সঙ্গে দুটোর সঙ্গে কি হবে সদৃশ হবে, তার জন্য এটা আমরা দেখাচ্ছি। তাহলে এখানে মান বসাই, এসি এর মান আমরা কি পেয়েছি 5 পেয়েছি, এ বি এর মানটা আমরা জানি কত, এ বি এর মান 3 দেওয়া আছে, 3 বসিয়ে দিলাম, বি সি এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে, আর বিডি এর মানটা আমরা বার করব। তাহলে দেখো 5 ইন্টু বিডি ইকুয়াল টু 3 4 কত 12, বাদে বিডি সমান কি 12/5, যদি কাটাকাটি করতে যায় তাহলে 2.4 সেমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিডি এর অ্যান্সারটা 2.4 সেমি হয়ে যাচ্ছে। তারপর চলো 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 7 দাগের অঙ্কটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি আর 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটি সরল দৈর্ঘ্য সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা এই অঙ্কটা বারবার আসছে কিন্তু স্পর্শক থেকে অঙ্কটা বারবার আসছে, আমি চিত্রটা একবার আর এঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা এতে 8 সেমি ব্যাসার্ধ এটা পি, আর এটা একটা ছোট আর একটা 3 সেমি ব্যাসার্ধ একটা কিউ বিন্দুগামী, তাহলে এটার ডিস্টেন্স বলে দিয়েছে কত 13 বলে দিয়েছে, এটা পি এটা কিউ, ডিস্টেন্স 13। তাহলে এই যে এখান থেকে এটা যাচ্ছে এখান থেকে এটা স্পর্শকেরটা আমাদের মান বার করতে বলেছে। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের মানের আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা, অতএব সরল সাধারণ, তোমরা তার আগে লিখে নেবে কি পি কিউ সমান কত 13 হয়ে যাবে। তাহলে এখানে 8 সেমি এখানে লিখে দেবে পি কিউ, পি ব্যাসার্ধ মানে পি কেন্দ্রীয় বৃত্তগামী বা পি কেন্দ্রগামী বৃত্তের ব্যাসার্ধ এটা R1 আর এটা R2, এভাবে ধরে নেবে পি কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ R1 আর কিউ বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যাবে R2 হয়ে যাবে। ঠিক আছে, এটা R1 আর এটা R2, এটা R1 ধরলাম আর এটা R2 ধরলাম। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য কি আসবে √ওভার ডিস্টেন্স স্কোয়ার মাইনাস R1/R2 তার হোল স্কোয়ার। ডিস্টেন্স মানে কত 13 স্কোয়ার মাইনাস R1 মানে 8 আর R2 মানে 3 তার হোল স্কোয়ার। তাহলে 13 মানে 169 মাইনাস 8 থেকে 5 বাদ দিলে এই 3 বাদ দিলে 5 এর স্কোয়ার, তাহলে √ওভার 169 মাইনাস 25, তাহলে কি হয়ে যাবে 144 সমান কত হয়ে যাবে 12। এটা হচ্ছে অ্যান্সার, সরল স্পর্শকের দৈর্ঘ্য কি হয়ে যাবে 12 সেমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপর 8 দাগেরটা এখানে করে নিচ্ছি আমরা। 8 দাগেরটা কি বলেছে দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তমান চেয়েছে। আচ্ছা একটা ঘড়ি, তাহলে আমরা কি জানি ঘড়ির কাঁটাটি 12 ঘন্টায় ফরম্যাট, তাহলে 12 ঘন্টায় কতটা আবর্তন করে,
এবার লিখে দেব ঘড়ির কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে, কয়টা আবর্তন করে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করবে কত? 360 বাই 12 ডিগ্রি 12, তাহলে কত কাটাকাটি করলে হবে? 30 ডিগ্রি ও কি করে আবর্তন করে 1 ঘন্টা 30 ডিগ্রি 1 ঘন্টায়। তাহলে 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, যে কোনো ষষ্ঠিক মানকে যদি আমরা বৃত্তীয় মানে কনভার্ট করি তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 0.036, তাহলে কি হয়েছে? পাই বাই 6, এটা হচ্ছে ছোট করে দিয়ে দিবে সি, রেডিয়ানের চিহ্ন এটা, ঠিক আছে। তাহলে যে কোনো ষষ্ঠিক মানকে যদি আমরা বৃত্তীয় মানে নিয়ে যেতে চাই তাহলে কি করবো? পাই বাই 180 দিয়ে ওকে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 8 দাগের অ্যান্সারটা আমাদের এটা হচ্ছে। তারপর চলো 9 দাগেরটা কি বলেছে? 4 এর 9 দাগ। 4 এর 9 দাগেরটা কি বলেছে দেখো। 4 এর 9 দাগের বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত হবে? আচ্ছা, এটার মানটা বার করি তাহলে। তাহলে এখানে কি দেওয়া আছে? tan 4 থিটা আর tan 6 থিটা দেওয়া আছে ইকুয়াল টু 1। তাহলে tan 4 থিটা আর এই যে ইকুয়াল টু, এটাকে ওপাশে নিয়ে যাবে, tan 6 থিটা দিয়ে দিলাম। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু কি হবে? cot 6 থিটা, তাই তো। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু কি হবে? একে আমরা পূরক কোণে ভেঙেছি, tan 90 মাইনাস 6 থিটা। তাহলে tan উভয় প্রকাশ হয়ে গেল 4 থিটা ইকুয়াল টু কি হবে? 90 মাইনাস 6 থিটা। থিটা গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস 6 থিটা ইকুয়াল টু 90। তাহলে 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? 90 বাই 10, তাহলে কত হবে? 9 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কি হবে? 9। এটা হচ্ছে আমাদের 9 দাগের অ্যান্সার, ঠিক আছে। তারপর চলো 10 দাগেরটা কি বলেছে। 10 দাগেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা মানে আমরা কি জানি? এটা একটা চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। এরকম একটা শঙ্কু দেওয়া আছে, একটা শঙ্কু, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ এইচ আর এটা এল। তাহলে এল সমান আমরা কি জানি? বা এল সমান আমরা যে রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। এটা আমাদের লাগবে। তির্যক উচ্চতা যেহেতু বারবার চেয়েছে পরে, তাহলে আমরা লিখে দেব ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল ধরে রাখছে, এল সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেমি। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে 1/3 বসে গেল, পাই বসে গেল, আর তাহলে আর স্কোয়ার বসে গেল, আর এইচ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, এইচ মানে কত? 12 দেওয়া আছে। তাহলে উচ্চতাটা 12 দেওয়া আছে, তাহলে ইন্টু কি হবে? 12, 2 একে 2 4, তাহলে কত হবে? 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। এটা আমরা পেলাম, শঙ্কুর আয়তনটা পেলাম। তাহলে এটা সমান আমাদের দেওয়া আছে কত? 100 পাই দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই। তাহলে পাই পাই কেটে গেল, 4 আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 100। তাহলে আর স্কোয়ার সমান কি হবে? 100 বাই 4। তাহলে আর স্কোয়ার সমান 25। তাহলে আর সমান কি হবে? রুট ওভার 25 সমান 5। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 5 পেয়ে গেলাম। আর এইচ সমান তো আমাদের দেওয়া আছে, উচ্চতা সমান আমরা জানি,
উচ্চতা সমান আমাদের এইচ এর মান আমরা জানি 12 সেমি দেওয়া আছে, তাহলে আর এর মানটাও জানা গেল আর এইচ এর মানটাও জানা গেল। তাহলে তির্যক উচ্চতা আমাদের লাগবে। তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা, তাহলে এল এর ফর্মুলা কি √r² প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর এর মান কত 5, 5 এর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার মানে 12। তাহলে 25 যোগ 144 সমান কত 169 ইকুয়াল টু কত হবে 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হয়ে যাচ্ছে, তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে 13 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 10 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। 4 এর 11 দাগেরটা দেখো। 4 এর 11টা কি বলে দিয়েছে, 4 11টা বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত। আচ্ছা, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, দুটি ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে একটা r1 আর একটা কি ধরে নেবো r2 ধরে নিচ্ছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে শর্তানুসারে কি হবে 4πr1² বাই 4πr2 তার হোল স্কোয়ার। এটার মান দেওয়া আছে 1/4। তাহলে 4 4 π কেটে গেল, r1/r2 তার স্কোয়ার সমান 1 কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো r1/r2 যদি বার করি এটা উপরে হয়ে যাবে, তা √1/4। r1/r2 সমান কি হবে 1/2। এটা মান পেয়ে গেলাম r1 আর r2 এর। তাহলে গোলকটির কি চেয়েছে বলতো, আয়তনের অনুপাত চেয়েছে। অতএব গোলকটির আয়তনের অনুপাত, তাহলে কি হবে গোলকের আয়তন 4/3 পাই r1³ তাই তো। আর অনুপাত বা বাই দিয়ে করলেও তোমার হবে, হ্যাঁ যদি আমরা অনুপাত দিয়ে না করি বাই দিয়ে করলেও হয়ে যাবে। তাহলে বাই দিয়ে করি 4/3 পাই r2 এর কিউব। তাহলে এখানে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, কি থাকছে r1/r2 তার কিউব। তাহলে r1 r2 এর মান পেয়ে গেছি, 1/2 তার কিউব সমান কত হয়ে যাবে 1/8। তাহলে অনুপাত কত হচ্ছে 1:8। এটা হচ্ছে আমাদের অনুপাত। ঠিক আছে, গোলকটির আয়তন অনুপাত কত হবে 1:8। তারপর 12 দাগেরটা চলো। এই স্কুলের লাস্ট অঙ্ক বলেছে যদি ui = xi - 35/10 সামেশন fi ui = 30 এবং সামেশন fi = 60 হয়, তাহলে x বারের মান কত হবে। আচ্ছা, ui সমান কি দেওয়া আছে xi - 35/10 সামেশন fi ui সমান কি দেওয়া আছে 30 সামেশন fi = 60 দেওয়া আছে। তাহলে ui = আমরা ফর্মুলা জানি xi - a/h। এর সঙ্গে যদি তুলনা করে পাই, এটাকে যদি এটার সঙ্গে তুলনা করি তাহলে a সমান কি পাচ্ছি 35 আর h সমান কি পাবো 10। তাহলে x বার সমান কি আছে a প্লাস সামেশন fi xi বাই সামেশন fi ইন্টু h। তাহলে a এর মান কত 35 প্লাস উপরে কত হচ্ছে তাহলে 30 হয়ে যাচ্ছে, বাই নিচে 60 ইন্টু 10। তাহলে 30 × 2 = 60 2 × 5, তাহলে কত হচ্ছে 35 যোগ 5 সমান কত হয়ে যাবে 40। এটা হচ্ছে অ্যান্সার। 12 দাগের অ্যান্সারটা হচ্ছে 40 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি ছিল এটা লালগড়, তাই না, লালগড় রামকৃষ্ণ বিদ্যালয় গোটা স্কুলটা কমপ্লিট হলো।